ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি এজি মাহমুদ। রাজধানীতে ঝুলন্ত তার আগামীকাল থেকে সেবাদাতারা নিজ উদ্যোগে অপসারণ করবে, যা ধানমন্ডি এলাকা থেকে শুরু হবে, এমনটি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে-নূর তাপস। সকালে নগর ভবনে আইএসপিএবি এবং কোয়াবের বৈঠক শেষে এমন কথা জানিয়েছেন তিনি। মেয়র আরও জানিয়েছেন, সেবাদাতা প্রতিষ্ঠান নিজ দায়িত্বে মাটির নিচে তার নিয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে নভেম্বরের মধ্যেই রাজধানীর তার অপসারণ সম্ভব হবে। বিনা খরচে তারা এটা করবে, তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পূর্ণ সহযোগিতা করবে। এছাড়া সড়ক খনন করার জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনকে কোনো খরচ বা ফি দিতে হবে না বলেও জানিয়ে দিয়েছেন সিটি মেয়র। 2021 সালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারের জঞ্জাল মুক্ত একটি শহর হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। সিটি কর্পোরেশন নতুন করে আর কোনো তার কাটার অভিযান করবে না বলেও জানান সিটি মেয়র। গতকাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একদিনের জন্য ধর্মঘট স্থগিত সিদ্ধান্ত নেয় সেবাদানকারী প্রতিষ্ঠান দুটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই সুযোগটি তাদেরকে করে দিবে, যাতে করে তারা উপর থেকে তারগুলো অপসারণ পূর্বক নিচে ভূগর্ভস্থ সেখানে নির্মাণ করতে পারে বা স্থাপন করতে পারে। সম্পূর্ণরূপে বিনা খরচে বিনা মূল্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই সুযোগটি দিবে। আমরা আজকে থেকেই সার্ভে শুরু করব। এটা হয়তোবা আগামী 48 ঘন্টার মধ্যে একটা অ্যাজাম্পশন করে বলে দেওয়া যাবে যে এতদিন সময় লাগতে পারে। আপাতত কোনো গ্রাহকদের উপর বাড়তি চাপ আসবে না ইনশাল্লাহ। দর্শক, এসব বিষয় নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, বৈঠকটি শেষ হয়েছে। মেয়র বলেছেন যে তিনি আশা করছেন নভেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ সম্ভব হবে। আইএসপি এবং কোয়াব নেতারা কি বলছেন, এই সময়ের মধ্যে তারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন কিনা, বিস্তারিত আমাদের জানাবেন। জি, আপনি দর্শককে যেমনটা জানাচ্ছিলেন যে দুই পক্ষের অর্থাৎ সরকার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এই যে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো, দুই পক্ষের যে সমঝোতা, সেই সমঝোতায় কিন্তু আসলে তারা ঐক্যমতে এসেছেন যে নভেম্বরের মধ্যেই, মেয়র মহোদয় চান নভেম্বরের মধ্যেই এই কার্যক্রমটি শেষ করতে, এবং আগামীকাল থেকেই তিনি বলছেন এই তার ভূগর্ভস্থ যে তার সেটি স্থাপন করা হবে এবং ধীরে ধীরে যে ঝুলন্ত তার সেটিও অপসারণ করা হবে। আপনি জানেন আমি এই মুহূর্তে নগর ভবনে আছি। দেখতে পাবেন কিছুক্ষণ আগে এখানে বেশ জটলা ছিল, এখনো অনেকেই চলে যাচ্ছেন একদম শেষ দিকে। কিছুক্ষণ আগে মেয়র আসলে তার দফতর থেকে বেরিয়ে আসলে এই যারা সার্ভিস প্রোভাইডার তাদের সাথে কিন্তু কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন। মেয়রের আশ্বস্ত করার পরেই কিন্তু আসলে যারা সার্ভিস প্রোভাইডার এখানে এসেছিলেন, প্রায় কয়েকশো সার্ভিস প্রোভাইডার, তারা কিন্তু আশ্বস্ত হয়ে চলে যাচ্ছেন। এখানে যারা দুই সংগঠনের নেতারা যারা ছিলেন তারাও কিন্তু বলেছেন যে তারাও ঢাকা শহরের সৌন্দর্যের জন্য আসলে এই কাজটি করতে চান। আর উভয় পক্ষের যে আলোচনা, সেই আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তটি এসেছে সেটি আপনার মাধ্যমে আরেকবার দর্শককে জানিয়ে দিতে চাই। সেটি হচ্ছে এই তার অপসারণের যে দায়িত্বটি সেটি করবে আসলে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোই, এবং তারা নিজ খরচে এই তার অপসারণ করবে এবং ভূগর্ভস্থ যে লাইন সেটি কিন্তু স্থাপন করবে। এই লাইন স্থাপন করার ক্ষেত্রে অনেক সময় হয়তো তাদেরকে সড়ক খোঁড়াখুড়ি করতে হবে বা কোনো অবকাঠামো হয়তো সেখানে পুনর্নির্মাণের প্রয়োজন পড়তে পারে। সেটি আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র মহোদয় বলেছেন সড়কের যে প্রাথমিক কাজটি হয়তো তারা এই সেবাদাতা প্রতিষ্ঠানগুলোই করে দিয়ে যাবে, কিন্তু পূর্ণাঙ্গ মেরামতের যে কাজটি, সেই কাজটি কিন্তু সিটি কর্পোরেশন নিজ খরচায় করবে। আর আপনি জানেন সিটি কর্পোরেশনের রাস্তা খোঁড়াখুড়ি বা অন্য কোনো অবকাঠামোয় হাত দিতে গেলে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হয় এবং নানান রকম ফি কিন্তু দিতে হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ফিও কিন্তু মওকুফ করা হয়েছে। মেয়র মহোদয় বলেছেন সিটি কর্পোরেশন এই কাজের জন্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলো থেকে কোনো প্রকার অর্থ বা ফি বা কোনো চার্জ করবে না, অর্থাৎ বিনামূল্যেই তারা এটি করতে পারবেন। আর একই সাথে একটু জানিয়ে রাখার অবস্থা যুক্ত হয়েছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। তিনি জানাচ্ছিলেন ঢাকা দক্ষিণের নগর ভবন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। অতিমূল্যায়িত শেয়ার বাজারে আসা বন্ধ করার এই বিষয় সহ সার্বিক শেয়ার বাজার নিয়ে আলাপে আমাদের সঙ্গে পরবর্তীতে যুক্ত হবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সহসভাপতি আহমেদ রশিদ লালী। চলে যাচ্ছি পরের খবরে। জিডিপিতে এবছর ভারতকে পেছনে ফেলতে পারে বাংলাদেশ। ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক বিশ্লেষণে বলা হয়েছে করোনাই এর জন্য দায়ী। পরবর্তীতে
অর্থনৈতিক শক্তি হিসেবে ভবিষ্যৎ চীন নামে অভিহিত করা হয়েছে বাংলাদেশকে। বলা হচ্ছে ভারতের উচিত চীনের আগে বাংলাদেশকে টক্কর দেয়া। করোনার সব পরিসংখ্যান সূচকে ভারতের অবস্থা এখনো বাংলাদেশের চেয়ে খারাপ। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে বলা হয়েছে করোনার সময় ভারতে অর্থনৈতিক ক্ষতি যতটুকু হয়েছে তার তুলনায় বাংলাদেশে ততটা হয়নি। পুঁজিবাজারে নতুন শেয়ারের দর নির্ধারণে ব্যবহৃত বুক বিল্ডিং পদ্ধতির অপব্যবহার বন্ধে আইনের কড়াকড়ি বাড়াতে পারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে বাজারে অতি মূল্যায়িত শেয়ার আসা বন্ধ হবে বলে মনে করছেন কোম্পানি আইন বিশ্লেষকরা। নতুন কোনো কোম্পানি বাজারে আসতে চাইলে ফিক্সড প্রাইস অথবা বুক বিল্ডিং দুই পদ্ধতিতেই কোম্পানির শেয়ার দর নির্ধারণ করা হয়ে থাকে। এক্ষেত্রে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে নতুন কোম্পানির শেয়ারের দর নির্ধারিত হয় নিলামের মাধ্যমে। সেখানে নিলামে অংশ নেওয়া বিডাররা বেশি দর প্রস্তাবের মাধ্যমে শেয়ার অতিমূল্যায়িত হওয়ার অভিযোগ বাড়ছে। এ কারণেই অতিমূল্যায়িত দর প্রস্তাব করা বিডারদের শাস্তির আওতায় নিয়ে আসা যেতে পারে বলে মনে করছেন সিকিউরিটিজ অ্যান্ড বিশ্লেষকরা। ফিক্সড প্রাইসের পাশাপাশি 2016 সালে চালু হয় এই বুক বিল্ডিং মেথড। এই পদ্ধতিতে বাজারে আসা দুটি কোম্পানির শেয়ার ছাড়া বাকি সবগুলোই কাট অফ প্রাইসের নিচে অবস্থান করছে। 2016 থেকেই যখন থেকে এই বুক বিল্ডিং মেথড স্টার্ট হয়েছে তখন থেকেই দেখা গিয়েছে যে যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স লাইক ব্রোকার, ডিলার বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অথবা মার্চেন্ট ব্যাংকার্স এরা এই কোম্পানির সাথে বা ইস্যুয়ারের সাথে যোগ সাজস করে এটাকে হাই প্রাইস করার একটা ম্যানিপুলেশন প্রসেসে ইনভলভ হয়, যেখানে ফ্রডুলেন্ট এটার মধ্যে পড়বে এবং সেকশন 18 যেখানে ফলসুডনেস সেটার মধ্যেও এটা পড়বে। সেকশন 22 অনুযায়ী এটা ফাইন করতে পারে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। এটা হতে পারে যে তাদেরকে ব্যানও করে দিতে পারে একটা সার্টেন টাইম পর্যন্ত। দেশে রফতানি এবং রেমিটেন্স বাড়লেও আমদানি কমছে। গেল অর্থ বছরের চেয়ে জুলাই আগস্টে আমদানি কমেছে প্রায় 14%। করোনা মহামারীর আগে প্রতি মাসে পণ্য আমদানিতে $5 বিলিয়ন বেশি খরচ হলেও এখন খরচ হচ্ছে গড়ে $3 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত তথ্য বলছে চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে অর্থাৎ জুলাই থেকে আগস্টে আমদানি হয়েছে $743 কোটি 20 লাখ পণ্য, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 14% কম। কমেছে এলসি খোলার হার। জুলাই থেকে আগস্টে এলসি কমেছে 16.25%। খাদ্যপণ্য ছাড়া অন্য সব পণ্যের এলসিও কমেছে। এছাড়া শিল্প স্থাপনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি কমেছে 5%। সিলেট কক্সবাজার সিলেট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 12 নভেম্বর থেকে এই রুটে ফ্লাইট চলবে বলে বিমানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে বিমানের মোবাইল অ্যাপ, ওয়েবসাইট, কাউন্টার এবং ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট কেনা যাবে। এটি চালু হলে ঢাকার বাইরে প্রথমবারের মতো দেশের অভ্যন্তরীণ এক রুট থেকে অভ্যন্তরীণ আরেক রুটে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে করোনার পর। প্রতি সপ্তাহের মঙ্গল ও বৃহস্পতিবার সিলেট থেকে কক্সবাজার এবং রবিবার ও মঙ্গলবার কক্সবাজার থেকে সিলেট রুটে চলবে এই ফ্লাইট। দিনাজপুরে কিছুটা কমলেও এখনও আলুর দাম ঊর্ধ্বমুখী। পাইকারি এবং খুচরা বাজারে মানা হচ্ছে না সরকারের বেঁধে দেয়া মূল্যদর। এতে করে বিপাকে পড়েছেন ক্রেতারা। এদিকে দাম বেঁধে দেয়ায় আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের আলু ব্যবসায়ীরা। তাদের দাবি নির্ধারিত দামে আলু বাজারজাত করলে লোকসান গুনতে হবে তাদেরকে। দিনাজপুরে আলুর দাম কিছুটা কমলেও সরকারের বেঁধে দেয়া দাম মানা হচ্ছে না পাইকারি ও খুচরা বাজারে। ক্রেতারা জানান জেলার পাইকারি বাজারে দেশি আলু 42 টাকা আর হল্যান্ড আলু 37 থেকে 38 টাকা এবং খুচরা বাজারে এর চেয়ে 4-5 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। যে আলু আমরা 10 টাকা কেজি খাইতাম সেই আলু এখন 50 টাকা কেজি। আজকে বাল বাচ্চার মুখে সবজি ভাত চারটা তুলে দিতে পারি না। আলু এত দাম দিয়ে কেনা খুবই কষ্ট। আর দাম বাড়ার কারণ হিসেবে বরাবরের মতো বাজারে সরবরাহ কম ও পাইকারি বাজারে আলুর দাম বাড়ার অজুহাতই দেখালেন বিক্রেতারা। বর্তমানে বাজারে ওরা বলতেছে যে আপনার আলু নাকি কম আছে, যাদের আলু আছে ওরা নাকি বিক্রি করতেছে না, চড়া দাম চাচ্ছে। হিমাগারে পর্যাপ্ত আলু সংরক্ষণের কথা স্বীকার করে হিমাগার কর্তৃপক্ষ বলছে আলুর দাম বাড়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমাদের নিজস্ব কোম্পানিতে কোনো আলু নাই। 80% কৃষক,
20% পাটি ব্যবসায়ী। ভাড়ার বিনিময়ে আমরা কোল্ড স্টোরে সংরক্ষিত করি। এদিকে মুন্সিগঞ্জের বাজারগুলোতে বাড়তি আলুর দাম, ক্রেতারা ভোগান্তিতে পড়লেও আলু ব্যবসায়ীরা বলছেন সরকারের নির্ধারিত দামে বাজারজাত করলে লোকসান গুনতে হবে তাদের। স্বাভাবিকভাবেই আলুর যে সাপ্লাইটা তারা আগে দিতেন এটা তারা বন্ধ করে দিয়েছেন, যে কারণে আলুর সংকট সৃষ্টি হয়েছে বাজারে। তো ওনারা যদি আগে যে নর্মালি যেভাবে আলু বাজারে ছাড়তেন বা ব্যবসায়ীদের কাছে আলুটা দিতেন সেভাবে যদি দেন তাহলে সেক্ষেত্রে আর আলুর সংকটটা তৈরি হবে না। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক। ফিরছি বিরতির পর আবারও সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে তালিখাতায়। দর্শক, শেয়ার বাজার নিয়ে আজকে সার্বিক আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সহসভাপতি আহমেদ রশিদ লালী। আজকে আমরা আলাপ করার চেষ্টা করব অতি মূল্যায়নের কি ক্ষতি পুঁজিবাজারে, সেই প্রসঙ্গে আলাপ করব। আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত তালিখাতায়। নিশ্চয়ই আপনি এই বিষয়টি জানেন যে বুক বিল্ডিংয়ের কাট অফ প্রাইস নির্ধারণে এক ধরনের অতি মূল্যায়িত দরের প্রস্তাব করা হয়, এই ধরনের অভিযোগ পাওয়া যায়। এই অতি মূল্যায়িত শেয়ার দর বাজারের কি ক্ষতি করে এবং সেটি কি করে বন্ধ করা যায়? জি ধন্যবাদ। এই অতিরিক্ত মূল্যটা বিশাল আকারের একটা ক্ষতি করে বাজারকে। এই বিষয়টা নিয়ে বারবার কিন্তু চেঞ্জ করা হয়েছে, বারবার কিন্তু অ্যামেন্ডমেন্টস করা হয়েছে বুক বিল্ডিং এ মেথডে, এবং আমরা যেটা আমরা দেখলাম যে কয়েকটা বিডিং এ কিন্তু অতিরিক্ত বিডিং হয়েছে, এবং সেখানে আমরা যেটা দেখলাম যে ইস্যু ম্যানেজাররা ইনভলভ থাকে। সো এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি অনৈতিক কিছু কাজও করা হয়। সো কাজেই এই জিনিসটাকে শক্ত হাতে একটু দেখতে হবে যে আরো কিভাবে এইটা করা যেতে পারে, যেটা এসইসি চিন্তা ভাবনা করছে যে অতিরিক্ত প্রাইসটা যাতে না হয় বিডিং এ, এবং যে বিডিংটা হয় এখনকার নিয়ম অনুসারে সেটা আমরা কিন্তু যে অ্যানালাইসিস করি এবং যে কস্টিংটা বের করি, সেই কস্টিংটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসইসি তে যায়, এবং তখন আমরা কিন্তু লজিক্যাল প্রাইস হয়েছে কিনা সেটা এসইসি খতিয়ে দেখে। এই যে অতি মূল্যায়িত শেয়ার বাজারে আসে, এর কারণে বাজার কিভাবে ক্ষতিগ্রস্ত হয় বা বিনিয়োগকারী কিভাবে ক্ষতিগ্রস্ত হন? আচ্ছা, এইটা যেহেতু একটা দুধের উপরে যেটা সর পড়ে, সো অতিরিক্ত প্রাইসটা ঠিক একইভাবে ওই শর্টটা সরে গেলে পরে ওই দুধটার কিন্তু হোল মিল্ক থেকে বেরিয়ে আসে, এটা হাফ হয়ে যায়। সো কাজেই এই বিষয়টা কিন্তু ঠিক ওই রকমই। বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, উনারা যখন মার্কেটে লিস্টিং এর পরে মার্কেট চালু হয় তখন এটা আমরা দেখেছি, কয়েকটা বিডিং এ দেখেছি যে অতিরিক্ত প্রাইস হবার পরপরই দেখা যায় যে 8-10 দিনের ভিতরে প্রাইস কিন্তু আস্তে আস্তে তার নিজস্ব জায়গায় চলে আসতে থাকে, নিচের দিকে আসতে থাকে। সো কাজেই যারা ওপেনিং প্রাইসে যারা কিনেন উনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। জি, এটি যে এক ধরনের ম্যানিপুলেশন আর কি, যে অতি মূল্যায়িত করে ফেলা শেয়ারের দরকে, সেটি বন্ধ করার জন্য আইনে কি ধরনের সংশোধনী প্রয়োজন বলে মনে করেন বা আইনে কি ধরনের পরিবর্তন দরকার বলে মনে করেন? কারণ বিডার যারা অতিরিক্ত দর প্রস্তাব করেন তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা? না, অবশ্যই এসইসি এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে যারা অতিরিক্ত বিড করবেন, যারা অতিরিক্ত মূল্য দিবেন বিডিং এ, তাদের যদি তাদের কস্টিংটাকে জাস্টিফাই করতে না পারে তাহলে ডেফিনেটলি তাদের এগেইনস্টে একটা অ্যাকশন হওয়া উচিত। সেই অ্যাকশনটা বিভিন্ন ভাবে হতে পারে, যে আপনি 2-3টা বিডিং এ আপনি পার্টিসিপেট করতে পারবেন না, কিংবা 6টা বিডিং এ পার্টিসিপেট করতে পারবেন না, আইপিও তেও পার্টিসিপেট করতে পারবেন না কয়েকটাতে, এভাবে শুরু করা যেতে পারে ডেফিনেটলি। জি, অবশ্যই। এবং আমরা তো জানি যে এই ধরনের বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারী, যাদেরকে বলা হয় এলিজিবল ইনভেস্টর, তারাই অংশগ্রহণ করেন। তারা তো মার্কেটের মেকারও আসলে। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া খানিকটা কঠিন কিনা কমিশনের জন্য? না, মোটেই কঠিন না। আপনি যদি বলে দেন যে 3টা বিডিং এ আপনি আর এলিজিবল থাকলেন না, যেহেতু আপনি এখানে দেখা যাচ্ছে যে লজিক্যালি কিংবা জাস্টিফাই করতে পারেন নাই আপনার কস্ট যেটা দিয়েছেন, যেটা বিডিং করেছেন, ইট ইজ নট লজিক্যাল। সো কাজেই উনাকে এখান থেকে বিডিং থেকে উনাকে বিরত রাখা যেতে পারে। 3টা বিডিং, 6টা বিডিং অথবা আইপিও যেটাই হয়,
দুইটার থেকেই করা যেতে পারে। সো কাজেই অ্যাকশন নেওয়া যেতে পারে, এক। আর 2 নাম্বার অ্যাকশন যেটা আমার মনে হয় সবচাইতে বেশি প্রয়োজন, সেটা হলো যে অনৈতিক কাজগুলো হয় যেগুলো ইস্যু ম্যানেজাররা করেন, এইগুলোর উপরে একটু নজরদারিটা বেশি করতে হয়। কারণ আমরা বিগত দিনে দেখেছি যে ইস্যু ম্যানেজাররা ফোন করে বলেন, অনৈতিক কিছু অফারও দেন। সো কাজেই এই জিনিসগুলো কিন্তু ইস্যু ম্যানেজারের লেভেলে কিন্তু এগুলো দেখতে হবে। আহমেদ রশিদ লালী, আমরা মানে আলাপ করছিলাম যেটি বন্ধ করার ব্যাপার, কিন্তু 2016 সালের পর যেই কোম্পানিগুলো বাজারে এসেছে বুক বিল্ডিং এ, তার মধ্যে 2টি মাত্র কোম্পানি ছাড়া বাকিগুলো কিন্তু কাট অফ প্রাইসের নিচে নেমে গেছে। এখন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা, সংক্ষেপে? না, এখন তো আপনি ব্যবস্থা ইস গন, ইস শেষ। এখন ধরেন আমাদের ওয়ালটন আসছে, তো ওয়ালটনের বিডিং এর পর্যায়ে কিন্তু অ্যাকশন আপনি নিতে পারতেন। এখন আপনি যদি বলেন যে আরো 5% শেয়ার বাড়িয়ে দেন, সেটা কিন্তু আগে স্টেক হোল্ডার ছিল বিডার এবং যে ইস্যুয়ার, এখন কিন্তু স্টেক হোল্ডার হয়ে গেছে হাজার হাজার। এখন আপনি হঠাৎ করে একটা প্রাইসে শেয়ার দিবেন, সে যারা 1000 টাকায় ওয়ালটন কিনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে। সো কাজে এখন ওই আপনাকে গোড়াতেই ধরতে হবে। আপনি গোড়াতে যদি না ধরেন, ওয়ান্স ইট ইজ ইন দ্য মার্কেট, প্রাইস ফিক্স হয়ে যায়, তখন কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট। এবং সিমিলারলি এখন যেটা অ্যাকশনের কথা বলছেন, এই মুহূর্তে অ্যাকশন নেওয়া খুব কঠিন। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ জনাব আহমেদ রশিদ লালী আমাদের সঙ্গে আজকে তালিকা খাতায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সহসভাপতি জনাব আহমেদ রশিদ লালী। আমরা এই মুহূর্তে দেখে নেব ঢাকার পুঁজিবাজারের আজকের এই মুহূর্তের অবস্থা। ঢাকার পুঁজিবাজারের আজকের ওয়েবসাইট যেটি বলছে যে 26 পয়েন্টের মতো এখনো পর্যন্ত যুক্ত হয়েছে। গেল সপ্তাহের যে শেষ কার্যদিবস, সেখানে আমরা দেখেছিলাম যে সূচক যুক্ত হয়েছে, যদিও গেল সপ্তাহের শুরুটা কিন্তু বেশ নেতিবাচক ছিল। আজকে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তাহের পুঁজিবাজার। এই সপ্তাহে 4898 পয়েন্ট অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক। ডিএসসি এস যেটি সরিয়া সূচক, সেখানে দেখতে পাচ্ছি 3 পয়েন্টের কিছু বেশি এখনও পর্যন্ত যুক্ত হয়েছে, অবস্থান করছে 1116 পয়েন্টে এই মুহূর্তে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 12 পয়েন্টের কিছু বেশি যুক্ত হয়েছে, অবস্থান করছে 1682 পয়েন্টে এবং 2.5 ঘন্টারও বেশি সময় ধরে পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেন হয়েছে এখনও পর্যন্ত 417 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এবং হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে আজকে এখনও পর্যন্ত দর বেড়েছে দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছি টপ 20 তালিকা। টপ 20 তালিকা যেটি বলছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই মুহূর্তে রয়েছে 60 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 55 টাকা 60 পয়সায়। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এই মুহূর্তে হাতবদল হচ্ছে 70 টাকা 40 পয়সায় এবং যেটি দেখতে পাচ্ছি গত কার্যদিবসে লেনদেন হয়েছিল 67 টাকা 80 পয়সায়। নর্দার্ন ইন্স্যুরেন্স লেনদেন হচ্ছে এই মুহূর্তে 37 টাকা 80 পয়সায়, যেটি আজকে সর্বনিম্ন 34 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছিল ঢাকার পুঁজিবাজারে। এবং বিজিআইসি সেটি লেনদেন হচ্ছে এই মুহূর্তে 41 টাকা 90 পয়সা, যেটি সবচেয়ে কম লেনদেন হয়েছে 40 টাকায় আজকে এখনো পর্যন্ত। বেক্সিমকো ফার্মা যেটি গত সপ্তাহের শেষ কার্যদিবসে 110 টাকা 50 পয়সায় হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে, সেটি আজকে হাতবদল হচ্ছে 112 টাকা 70 পয়সায়। ইন্স্যুরেন্স খাতের কোম্পানি গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম টপ 20-তে অনেক বেশি, আজকে খানিকটা কম মনে হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি অন্যান্য কিছু খাতের কোম্পানিও কিন্তু প্রবেশ করেছে আজকে ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা। দর্শক, এই ছিল এই মুহূর্তের ঢাকার পুঁজিবাজারের খবরাখবর আমার কাছে। সেই সঙ্গে আজকের তালিকায় এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন 24 ঘন্টা।